গল্পের নাম বিনোদপুরের কথা বলা মেয়েরা। গল্পকার সর্বজিৎ সরকার। একটু ঝুঁকে পড়ে তুমি যা দেখবে তার থেকে আর একটু সামনে ছিল বাড়িটা। অনেকদিন পর এ কথা তোমার মনে পড়বে, কিন্তু এটা তোমার স্বভাব নয়। পুরনো কথা মনে করে মন খারাপ করার লোক তুমি নও, আমি জানি। বরং সেই সব মানুষদের তুমি বেশ অপছন্দ করো, যারা সারাক্ষণ পুরনো দিনের কথা বলে। আমার ধারণা সে সময় তুমি ঝুঁকে পড়বে সামনের দিকে আর চেষ্টা করবে সবকিছু খুঁটিয়ে দেখতে। ডান দিকে ছোট একটা চায়ের দোকান, দোকানের ভিতর কম পাওয়ারের আলোয় ছায়া বেশি জমাট বেঁধে আছে, আর একটা মাঝবয়সী লোক চুপ করে দাঁড়িয়ে আছে কাউন্টারের ওপারে। দোকানের বাইরেটায় একটা সাইনবোর্ড, হ্যাঁ, সেটাও তুমি লক্ষ্য করবে, আর সেটাতে পুরো ধুলো জমে আছে। দুদিকে আরো কতগুলো দোকান, সেখানে অনেক বেশি আলো আর বেশ ভিড়। আর এই সবই যখন তুমি খুঁটিয়ে লক্ষ্য করবে, সেই সময়টায় বিকেলের শেষ আলো ফুরিয়ে আসছে। একটা ব্যাপার তোমাকে অবাক করবে, ওই দোকানে একজনও খরিদ্দার নেই। এটা না হতেই পারে, তবু তোমার আশ্চর্য লাগবে এটা ভেবে। কখনো কখনো ঝুঁকে পড়ার মুহূর্তগুলো এরকম সার্থকতা পায় নিঃসঙ্গতার ভেতরে এসে। একটা লোক রাস্তা পার হয়ে গেল, অন্য একটা লোক, তার সঙ্গে একটা বাচ্চা ডান দিকের ফুটপাত ধরে হেঁটে আসছিল। সেও দোকানের সামনে এক মুহূর্ত দাঁড়ালো, তারপর আবার হাঁটতে হাঁটতে চলে গেল দোকান পেরিয়ে। তুমি ভেবেছিলে ওদের মধ্যে একজন নিশ্চয়ই ঠিক দোকানে ঢুকবে। আমি জানি তোমার একবারের জন্য মনে হয়েছিল কথাটা, কিন্তু তুমি খুব বেশি কিছু আশা করনি। কথাটা ভেসে উঠে মিলিয়ে গিয়েছিল। দোকানটার দিকেই তাকিয়েছিলে তুমি সারাক্ষণ। শুধু একবার একটা বাচ্চা মেয়ে, সে যখন দোকানের সামনে এলো, তুমি সত্যি খুব চাইছিলে ও যেন দোকানের ভেতরে ঢোকে। সত্যি করে চাইলে ঠিক ঘটে, তোমার মা বলতো, তুমি বলেছিলে, আমার মনে আছে। কিন্তু খুব মন থেকে, খুব ভিতর থেকে চাইতে হবে, তবেই ঘটবে। যেন কথাটায় জোর আনার জন্যই তুমি এটা রিপিট করেছিলে। আমার মনে আছে তুমি আর একটা কথাও জুড়ে দিয়েছিলে এর সঙ্গে, সত্যি চাইলে হবে, না চাইলে হবে না। এটাও একটা খেলা, তাই না? আমরা অফিস থেকে বেরিয়ে বাস স্টপের দিকে হাঁটছিলাম। আমার মনে আছে আমি মুখ তুলে হঠাৎ সামনে তাকিয়ে দেখছিলাম মোড়ের বাড়িটার দোতলার ঘরে আলো জ্বলে উঠল। তারপর তার পাশের জানলায়, তারপর একেবারে কোণের ঘরের জানলাটায় একটা একটা করে অমন আলো জ্বলে উঠেছিল বলেই বোধ হয় আমার মনে ছিল কথাটা। বাচ্চা মেয়েটা কিন্তু দোকানে ঢোকেনি, ঢোকার কথাও নয়। তোমার যুক্তি দিয়ে তুমি জানো এটা সাধারণত ঘটে না, যে একটা বাচ্চা মেয়ে বিকেলবেলায় খেলতে বেরিয়ে হঠাৎ কেনই বা চায়ের দোকান ঢুকবে। শুধু এই কারণে যে তুমি চেয়েছো। একটা কথা তুমি বোধহয় খেয়াল করনি, তুমি কি করবে আমি তা বলে দিচ্ছি। তুমি কি দেখবে, কি শুনবে, তাও বলে দিচ্ছি। এমনকি তুমি কি ভাববে তাও। তোমাকে কখনো বলা হয়নি। জানি না অন্য কারো কাছে
তুমি কখনো শুনেছ কিনা, আমাদের বাড়ির মেয়েদের এই ব্যাপারটা সবাই ভয় পেত। সামনে কখনো দেখাতো না, কিছু বলতোও না, কিন্তু আড়ালে বলতো। আমি বড় হওয়ার সঙ্গে সঙ্গে একটু একটু করে টের পেয়েছিলাম। একবার বড় মাঠে বিকেলবেলায়, যেখানে বড় ছাতিম গাছটার নিচে আমরা মেয়েরা রোজ খো খো খেলতাম, খেলা শেষে গোল হয়ে বসে নিজেদের মধ্যে গল্প করছিলাম। সেদিন খেলার মধ্যে ধাক্কা লেগে সুজাতা পড়ে গিয়েছিল। সে নিয়ে সুজাতা আর রানীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছিল। সাধারণত তর্ক বা ঝগড়া শুরু হলে যখন কোনো মীমাংসায় কেউ পৌঁছতো না, মেয়েরা শেষে বাড়ির রেষারেষিতে পৌঁছত। সেদিন যেমন রানী শেষ পর্যন্ত তর্কে না পেরে সুজাতাকে বলল, মাকে বলে দেব, এ বাড়িতে আসা তোর বন্ধ হয়ে যাবে, তারপর ছোড়দা কি করে আমিও দেখব। বুলু, যে আমার জ্যাঠার মেয়ে, এতক্ষণ চুপ করে বসে শুনছিল, হঠাৎ বলল, কাকিমা থাকলে তবে তো, কাকিমা তো কোট তলায় শুয়ে আছে। কেউ কোনো কথা বলেনি। স্তব্ধতা হঠাৎই যেন নেমে এসেছিল সেই মুহূর্তে, সেই সন্ধেবেলায়, সেই ছাতিমের ছায়ার আবছা অন্ধকারে। কিন্তু সেই মুহূর্তে বুলুর কথার মানে আমরা কেউই বুঝিনি। শুধু একটা অজানা আশঙ্কা সকলের মনের মধ্যে ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছিল। আমি একটু সামলে নিয়ে বুলুকে বললাম, কি বলছিস কি আবোল তাবোল? রানীর মা তো এখন পুজো দিতে গিয়েছে। বুলুর চাহনিতে কোনো ভাষা ছিল না। ও শুধু বলল, হ্যাঁ। আমরা সবাই আর কোনো কথা না বলে যে যার বাড়ির দিকে চলে গিয়েছিলাম। যেতে যেতে আমার কানে এসেছিল সুজাতা প্রায় ফিসফিস করে বলছে রানীকে, সাবধান রানী, ওদের বাড়ির মেয়েগুলো সব ডাইনি। আড়ালে সবাই এটাই বলতো, আমি অনেক পরে আরো একটু একটু করে জেনেছিলাম। সবাই বলতো, সাবধান, ওদের মুখের কথা ফলে যায়। তোমাকে বলছি, আমি কিন্তু কোনো গোপনীয়তায় বিশ্বাস করি না। অনেক মানুষ অনেক কিছু গোপন করে রাখে, হয়তো সব মানুষই কিছু না কিছু গোপন রাখে, অন্যের কাছে আর হয়তো নিজের কাছেও। আমার কিন্তু বরাবর মনে হতো গোপনীয়তা আসলে একটা বাড়ি, যেখানে সাঁঝবাতি জ্বালানোর লোকরা সবাই বাড়ির বাইরে গেছে, তারা ফিরলে তবে আবার আলো জ্বলবে। বড় হওয়ার পরে লোকের এসব কথা অস্পষ্ট আবছাভাবে যখন কানে এসেছে, মনে হয়েছে আড়াল করার মতো বা লুকিয়ে রাখার মতো কোনো রহস্য বা গোপন কথা এটা নয়। কেননা সকলেই তো এটা জানে। গোপনীয়তা শুধু এই কারণে যে লোকে যেন একটা অলিখিত চুক্তি করে নিয়েছে যে এই কথাটা প্রকাশ্যে বলা যাবে না। এই কথাটির জীবন নির্ভর করে থাকবে শুধু সেই মুহূর্তের মধ্যে, যখন একজন মানুষ আর একজনকে বেছে নেবে এই কথা জানানোর জন্যে। একটা ঘর থেকে আর এক ঘরে, এক চোখ থেকে আর এক চোখে, এক ইশারার থেকে অন্য এক ইশারায় আবর্তিত হওয়া ছাড়া অন্য জীবন, অন্য কোনো সত্য থাকবে না আর। এসব কথা তোমাকে বলিনি কখনো। আমার কখনো মনে হয়নি এ কথাটা বলা খুব জরুরি। আর তাছাড়া আমি জানতাম তুমি এসবে বিশ্বাস করো না। সত্যি বলতে কি, তোমার এই দিকটাই আমাকে সবচেয়ে আকর্ষণ করত। পুরুষকার, তাই না? পুরুষার্থ।
নিজের হাতে তুমি সবকিছু গড়ে তুলতে চাও, গড়েওছ। তোমাকে যে আমি অ্যাচিভার বলি, সেটা তো এমনি নয়। মেয়েরা সবাই যে যার বাড়ি ফিরে গিয়েছিল। আমি আর বুলু আমাদের বাড়িতে। বাড়ির সামনে লাল সিমেন্টের রকটায় ওই সময় রোজই কাকা পাড়ার কয়েকজনকে নিয়ে দাবা খেলতো। খেলা শুরু হতো সন্ধ্যের মুখে, শেষ হতো কাকিমা চিৎকার করে খেতে ডাকবার পর। রোজ একই দৃশ্য দেখতে দেখতে আমরা এত অভ্যস্ত হয়ে গেছিলাম যে বাড়ি ঢোকার সময় দাবারুদের শব্দহীন ছায়ামূর্তিগুলো আমাদের প্রায় নজরেই পড়তো না। আমাদের বাড়ির সব ছেলেরাই দাবা খেলতো, বাবা আর জেঠু শুধু ছুটির দিনগুলো। কাকা যেহেতু স্কুলের ক্লার্ক ছিল, বিকেলের পর থেকে অন্য কিছু করতো না। দাবা ছিল তার ধ্যান আর নেশা দুটোই। একটা ব্যাপার দেখতাম, বাবা বা জেঠু নিজেরা খুব বেশি খেলার সময় না পেলেও খেতে খেতে রোজই দুজনে কাকার সঙ্গে কিছুক্ষণ হলেও দাবা নিয়ে আলোচনা করত। হয়তো একটা ঘোড়ার চাল কিংবা একটা গজের চাল নিয়ে বলতে বলতে ঘন্টা কাটিয়ে দিত। মা কাকিমারা রেগে গেলেও জেঠুর সামনে কিছু বলতে পারত না। কাকা নাকি ভাইদের মধ্যে সব থেকে ভালো খেলতো। বিশেষ করে বোড়ের চালে কাকাকে কেউ ছাড়াতে পারত না। সবাই আড়ালে কাকাকে বোড়ে মাস্টার বলে ডাকত। বোড়ে মাস্টার নামটাই আমার বেশ গর্ব হয়। আমি জানতাম গ্র্যান্ড মাস্টার দাবা খেলার সর্বোচ্চ খেতাব। বোড়ে মাস্টার নিশ্চয়ই তার কাছাকাছি কিছু হবে, এরকমই ভাবতাম। সবাই যে বলতো কাকার এত গুণ ছিল, শুধু দাবার নেশায় সব নষ্ট করলো, সেটা কি তাহলে সত্যি? আমার অত কিছু বোঝার বয়স হয়নি তখনও। শুধু কাকা যখন দাবা নিয়ে কথা বলতো, এটুকু বুঝতাম, বাবার দাবার ওই সাদা কালো চৌখুবি বোর্ডটাকে কাকা জীবনেরই আর একটা প্রতিরূপ মনে করে। কাকা যে স্কুলে কাজ করত, আমি ওই স্কুলেই পড়তাম। মাঝে মাঝে কোনো কারণে দুপুরে স্কুল ছুটি হয়ে গেলে কাকা আমাকে নিয়েই বাড়ি ফিরত। ফেরবার পথে সারাক্ষণ দাবা খেলার নানান চাল, বড় বড় খেলুড়েদের নানান গল্প করতে করতে আসতো। কাকা বলতো, জানিস জীবনকে তুই কিভাবে নিয়ন্ত্রণ করবি, সেটা দাবার চাল দিয়ে সব থেকে ভালো শেখা যায়। ভাব একবার, তোর প্রতিপক্ষ ভাবছে পরের চালে গজটা কোনাকুনি 3 ঘর এগিয়ে দিলে তোর ঘোড়া ফাঁদে পড়ে যাবে, কারণ ডান দিকের ঘরটায় আর যাওয়ার জায়গা নেই ঘোড়ার। আর ঘোড়াকে বাঁচানোর জন্যে তুই যদি তোর গজটাকে 1 ঘর এগিয়ে দিস, তাহলে তো রক্ষা নেই, কারণ তুই খেয়াল করিসনি শত্রুপক্ষের কালো বোড়েটা ঠিক তার কোনাকুনি ঘরে ঠায় দাঁড়িয়ে আছে, স্যাক্রিফাইসের জন্য সদা প্রস্তুত ছোট্ট কালো বোড়ে। তোর গজ দিয়ে তাকে যদি খেয়েও নিস, তবু তুই তাকে সামলাতে পারবি না, কেননা তোর রাজা ততক্ষণে সরাসরি শত্রুর নৌকোর মুখোমুখি। কিন্তু তুই ধর এই চালটা আগে থেকে আন্দাজ করে নিয়েছিস। 1 চাল, 2 চাল, প্রতিপক্ষের 3 চাল অবধি তুই আস্তে করে তোর বোড়েটাকে 1 ঘর সামনের দিকে ঠেলে দিলি। ব্যাস, গজের আর নড়বার ক্ষমতা কিন্তু থাকলো না। ভাবতে পারিস কি উত্তেজনা এর মধ্যে? বলতে বলতে কাকার কণ্ঠস্বর পাল্টে যেত। একটা সময় অনেক চড়ায় উঠে হঠাৎ অতলে নেমে আসার মতো হতো। শুধু একটা হিস হিস আওয়াজ শোনা যেত তখন। ওই বয়সেও আমি জানতাম একজন ব্যর্থ মানুষ, সংসারে চূড়ান্ত অসফল একজন মানুষ, যেখানে তার
সর্বস্ব বাজি রাখে, সেখানে সে চিতা, সাপ, শিয়াল কিংবা ময়ূর হয়ে ওঠে। সেদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাকা এরকমই অনেক কথা বলে যাচ্ছিল। স্টেশনের দিক থেকে একটা কালো মেঘের জমাট স্তূপ ধীরে ধীরে রাস্তার দিকে সরে আসছিল তখন। কাকা হঠাৎ বাঁ হাতে আমার হাতটা মুঠো করে ধরল, তারপর ডান হাতে পকেট থেকে কি যেন একটা বার করে খোলা চেটোর উপরে রাখলো। তাকিয়ে দেখলাম একটা কালো রঙের বোড়ে, নিচের দিকটা দুটো মোটা বেড় দেওয়া, উপরের দিকটা ক্রমে সরু হয়ে একটা মিনারের মতো, মাথাটা লম্বাটে, গম্বুজের মতো, বোড়ে যেমন হয়। আমার হাত ছেড়ে দিয়ে কাকা বাঁ হাতের মুঠো উল্টো করে আঙুলগুলো লম্বা আর একসাথে জড়ো করে ডান হাতে বোর্ডের ওপর রাখলো। তারপর বোর্ডের নিচের থেকে ওপর অবধি আস্তে আস্তে আঙুল বোলাতে লাগলো, ঠিক যেভাবে লোকে ফুলের বৃন্ত সোজা করে সেইভাবে। একবার নয়, এভাবে কতবার করেছিল খেয়াল করিনি। আমার মনে হচ্ছিল কাকা যেন কোনো জাদুকর, এভাবে আঙুল বুলিয়ে আদর করতে করতে ও বড়িটাকে পাল্টে দিতে পারে। কেন জানি না সেই প্রথম আমার তল পেটের নিচের দিকে পা অবধি শিরশির করে উঠছিল, তলপেটের নিচের থেকে পা অবধি। কাকা হঠাৎ হাত দুটোকে দুপাশে ছড়িয়ে দিয়ে যেন ময়ূর পেখম মেলছে আমার দিকে একটু ঝুঁকে পড়ে ফিসফিস করে বলল, একটা কথা কি জানিস? যেন কোনো গোপন কথা বলছে এইভাবে আরো সরে এসে কাকা বলল, বোড়েকে অবজ্ঞা করিস না। সব ঘর পার হয়ে ও যদি শেষ ঘরে পৌঁছতে পারে, তবে শেষ ঘরের যা চরিত্র ও তাই হয়ে উঠবে, তাই হয়ে উঠবে। আমি এত স্তব্ধ হয়েছিলাম, আমার মুখে কোনো কথা আসছিল না। কাকা বোধহয় আমার নীরবতার মানে ধরতে পেরেছিল। বলল, শেষ ঘরে পৌঁছে ও একটা গজ, একটা ঘোড়া কিংবা নৌকো যা খুশি হতে পারে। আমার সম্বিত ফিরল কাকার কথায়। আমার একটা কাজ করে দিবি? আমার দিকে কালো বোড়েটা বাড়িয়ে দিয়ে কাকা বলল, এটা রানীর মাকে একটু পৌঁছে দিতে পারবি? দেখিস কারোর সামনে দিস না কিন্তু। কাকিমা এই বাড়ির ছোট বউ, কিন্তু সবাই কাকিমাকে একটু অবহেলার চোখেই দেখত। আমার বাবা আর জেঠুর উপার্জন এটার একটা কারণ ছিল বলে মনে হয়। কাকা তো তেমন কিছু করতো না, সাধারণ একটা স্কুলের চাকরি আর বাকি সময় দাবার বোর্ডের ওপর ঝুঁকে পড়ে থাকা। ঠাকুমা যতদিন বেঁচে ছিল প্রায়ই দেখতাম কাকিমাকে এটা ওটা ফরমাস খাটিয়ে যাচ্ছে, যেটা অন্য বউদের বলতো না। কাকিমা সকলের শেষে খাবার খেত, তারপর এঁটো ভাষণ ধুয়ে শুতে আসতো। আমি আর বুলু যে ঘরে শুতাম তার পাশেই কাকা কাকিমার ঘর। একদিন অনেক রাতে আমার ঘুম ভেঙে গিয়েছিল। দেওয়ালের ওপাশ থেকে একটা গোঙানির মতো আওয়াজ। আমি বিছানায় উঠে বসেছিলাম। জড়ানো গলায় দুজন মানুষের কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছিল। কাকা কাকিমার গলার আওয়াজ। কি বলছে বোঝা যাচ্ছিল না, শুধু শরীরের অতল থেকে উঠে এসে যেমন ধ্বনি শোনা যায় তেমনি আওয়াজ শোনা যাচ্ছিল। একবার কাকিমার স্বর স্পষ্ট শুনতে পেলাম, তিনটে শব্দ, ছোট্ট কালো সোনাটা, আর কিছু নয়। অনেকদিন পর্যন্ত শব্দ তিনটে আমার মাথার মধ্যে গেঁথেছিল, আর তার সঙ্গে মিশে থাকতো ভয় আর লজ্জার একটা অনুভূতি। সব বিকেলবেলা সমান নয়, কোনো কোনো বিকেল আসে
যখন গল্প জন্ম নেয়, মানুষের গল্প, তখন আলো আর অন্ধকার, মুহূর্ত আর অনন্তের সঙ্গে কানামাছি খেলে। কে যেন দৌড়ে এসে খবরটা দিয়েছিল। আমরা খেলা শেষে মাঠে গোল হয়ে বসে গল্প করছিলাম। কঙ্কালীতলার মন্দিরের চাতালে যে ইঁদারাটা আছে, সেখানে লোক সাধারণত পুজোর ফুল আর অন্যান্য সামগ্রী ফেলত। ইঁদারাটা খুব গভীর আর জল ছিল তার অনেক অনেক নিচে। দেয়ালগুলো পুরনো পাতলা ইটের আর গায়ে অনেক দিনের জমা সবুজ শ্যাওলা। এর অন্ধকার ছিল এতটাই নিচে যে খুব ভালো করে লক্ষ্য করলে তবেই দেখা যেত শুকনো পাতা পড়ে ছোট ছোট বৃত্ত তৈরি হচ্ছে সেখানে। সেই জলে ভেসে উঠেছিল লাশ। পুরনো লাল ইটের শ্যাওলাধারা দেওয়ালের নিচে অনেক গভীরে কালচে সবুজ জলের উপর ফুল আর আবর্জনার ভিড়ে তার সাদা আঙুলগুলো শুধু চিনতে পেরেছিল কেউ কেউ। সারা শহরের লোক ভিড় করে দেখতে গিয়েছিল। কাকিমাকে যারা চিনত পরে বলেছিল, জলের ভিতর অতক্ষণ থাকার পরেও মৃতদেহের ঠোঁট থেকে ওই হাসি কই মিলিয়ে যায়নি তো। ভিড়ের মধ্যে ঠেলাঠেলি করে আমিও সেখানে যেতে চেষ্টা করেছিলাম। ভিজে চুলের সঙ্গে লেগে থাকা সবুজ শ্যাওলা আর শুকনো হলুদ পাতায় বারে বারে আমার চোখ আটকে যাচ্ছিল। পলকের জন্য আমার মনে পড়ে গিয়েছিল অন্য একটা বিকেলবেলায় ওরকমই দেখা অন্য কারো হাতের লম্বা আঙুলগুলোর কথা। কাকা দেখতে গিয়েছিল সকলের শেষে। এই মেঘটাকে আগে কি কখনো দেখেছি? বারে বারে কেন মনে হচ্ছে আজকের বিকেলবেলাটা অন্যরকম। এই আলো আমি কোথায় যেন দেখেছি, মনে করতে পারছি না। আমার কেমন শীত শীত করছে। তুমি ওখানে দাঁড়িও না, দেখো একটু পিছিয়ে এসো। তোমার পিছন দিকে ছাতের ঘরের দেওয়াল, ওই দেওয়ালের গায়ে যে দরজাটা, সেটা পেরিয়ে এসে তুমি ওই সিঁড়িতে পা দেবে। সিঁড়িটা অন্ধকার, কিন্তু তুমি তো কখনো ভয় পাও না। এক পা করে যদি নামতে থাকো, এক সময় ঠিক চোখ সয়ে যাবে অন্ধকারে। সিঁড়িটা কোথায় এসে বাঁক নিয়েছে, কোথায় সোজা নেমে এসেছে নিচে, তুমি সব ঠিক বুঝে যাবে। তুমি যেও না, তুমি এইদিকে এসো, আমার কথা শোনো, ওদিকে যেও না। ওখানে দাঁড়িয়ে ঝুঁকে পড়ে তুমি কি দেখতে চাইছো? তুমি তো জানো বিকেলবেলার আলো সব কিছুকে টেনে নেয় অন্য কোনো সময়ের ভিতরে। বিশ্বাস করো, আমি তোমাকে বিশ্বাস করছি। তুমি যে বলেছিলে তুমি যা চাও তাই হবে, কেন বুঝতে পারছো না? ওই জোর, তোমার ওই জোর আমার ভরসা। কারণ ধারে ঝুঁকে পড়ে তুমি কি দেখতে চাইছো? নিচের বাড়ি ঘর দোকানের আলো এইসব জ্বলে উঠছে কিনা? কিন্তু তুমি তো জানতে নিজেকে বদলে ফেলা যায়, মানুষই পারে। কাকা আমাকে বড়েদের সব কথা বলেছিল, শুধু একটা কথা ছাড়া। শেষ ঘরে পৌঁছলে একটা বড়ে সব কিছু হতে পারে, শুধু কখনো রাজা হতে পারে না।
একজন বুড়ি কি একজন রাজার মতোই নিঃসঙ্গ? বিশ্বাস করো, আমিও তোমাকে বিশ্বাস করেছিলাম। আমাদের বাড়ির মেয়েদের সবাই ভয় পেত। তারা কেউ আমাদের ভয়ের কথা জানতো না। তুমি যেও না, অন্তত একবার তুমি আমাকে মিথ্যে বলে দাও, অন্তত একবার।